তো 1855 খ্রিস্টাব্দে যখন ভারতবর্ষ ব্রিটিশ শাসনের অধীনে ছিল, তখন ম্যাডাম উইলিয়াম কেরির নেতৃত্বে ওখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাজ শুরু হয়। সবাই ওখানে কৃতদাস হিসাবে কাজ করে, লিটারালি কৃতদাসের মতনই কাজ, একদম ঠিক আর অকথ্য অত্যাচার। লিটারালি ওখানকার মহিলাদের ভীষণ পরিমাণে অত্যাচার করা হয়, এক্সপ্লয়েট করা হয়, প্রচুর মেয়েদেরকে ওখানে খুন পর্যন্ত করা হয়, করে ওই জমির তলাতেই চাপা দিয়ে দেওয়া হয়। শুধু ওই জমি নয়, ইচ্ছামতি নদীর তীরেতেও হ্যাঁ, প্রায় কয়েক হাজার, এত পরিমাণে অকথ্য অত্যাচার করতো, বিনিময়ে সেরকম কোনো রেমুনারেশনও দিত না। আর তাদের উপর অত্যাচারের পরিমাণ এতটাই বেড়ে গেছিল যে সেখান থেকে একজন কৃষক ছিল যে ওই যে নীলকুঠির যে ল্যান্ডলর্ড, তার গলা কেটে দেয়। সুযোগের অপেক্ষায় ছিল, সুযোগ পেয়ে গলা কেটে দেয় একদম। যার ফলে ওই কুঠিটার নাম পরে পরিণত হয় কাটা সাহেবের কুঠি। আর পেছনে হচ্ছে বাইজি বাড়ি। আচ্ছা, পেছনে বাইজি বাড়ি মানে ওখানেই বেসিক্যালি, ওখানেও মানে নারীদের সাথে মানে এন্টারটেনমেন্টগুলো করিয়ে মেটে দেওয়া হতো। প্রত্যেকটা বাইজি বাড়ি বা প্রত্যেকটা জমিদার বাড়ির কিন্তু এরকম একটা ইতিহাস রয়েছে যে তাদেরকে মেরে কোনো বাড়িতে দেওয়ালে পুঁতে দেওয়া হয়েছে, কোনো বাড়ির জমিতে পুঁতে দেওয়া। একদম। কোনো অবধি কাটা সাহেবকে দেখা যায়, গ্রামবাসীরা ইনফ্যাক্ট বলেছে আমাকে, ঘোড়ার আওয়াজ, ঘোড়া নিয়ে দৌড়ে দৌড়ে আসে কাটা সাহেব। তো এখনো অবধি নাকি ফিল করতে পারে, আওয়াজ শোনা যায়। তখন নাকি বাইরে কেউ বেরোয় না। ওদেরকে আমি বললাম যে দেখ, এগুলো নিয়ে হাসাহাসি করিস না, এগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করা ভালো না। যে যেখানে আছে সে সেখানে থাকুক ফার্স্ট অফ অল। তো আচ্ছা ঠিক আছে, আমি সন্ধেবেলা এবার রাত্রে দেখতে চাই যে কি হয় এখানে, কেমন লাগে। ওয়েলকাম ব্যাক। তোমরা শুনছো গল্পওয়ালার ৭৭ নম্বর এপিসোড। আর আজকের এপিসোডে একটা মারাত্মক হন্টিং এক্সপিরিয়েন্স নিয়ে আমাদের সাথে থাকছে ভদ্রেশ্বর থেকে শিবম বড়ুয়া। আজ থেকে প্রায় কয়েক মাস আগে শিবম তার ভাই বোনদের নিয়ে একটা অফবিট ট্রিপে যায় কলকাতা থেকে ১০০ কিলোমিটার দূরে মঙ্গলগঞ্জের কাটা সাহেবের কুঠিতে। মঙ্গলগঞ্জ জায়গাটা বর্তমানে ট্যুরিস্ট প্লেসে পরিণত হলেও এই জায়গাটার পেছনে একটা ট্র্যাজিক হিস্ট্রি রয়েছে। অজস্র খুন, ধর্ষণ এবং অত্যাচারের ইতিহাস বয়ে নিয়ে চলেছে মঙ্গলগঞ্জের নীলকুঠি। সেখানে ঘুরতে গিয়েই যে ঘটনা শিবম ফেস করেছে তা শুনলে শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। ভিডিওটা কোথা থেকে দেখছো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে আজকের এপিসোড তাহলে একটা লাইক করে শেয়ার করে দিও। আর তোমার জীবনে যদি কোনো রিয়েল লাইফ প্যারানর্মাল ইনসিডেন্ট ঘটে থাকে, সেই ঘটনা আমার সাথে শেয়ার করতে চাইলে আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্রকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠিয়ে দিও। এখন ঘড়িতে রাত 10টা আর আমি অরিত্র থাকছি তোমাদের সাথে মারাত্মক একটা হরার পডকাস্ট নিয়ে। ওয়েলকাম ব্যাক। তোমরা দেখছো গল্পওয়ালার আরও একটা নতুন লাইভ হরার পডকাস্ট। আর আজকে আমাদের সাথে রয়েছে শিবম। শিবম, কেমন আছো? ভালো আছি দাদা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আর আজকে আমি তোমার কাছ থেকে ঘটনা শোনার জন্য ভীষণ এক্সাইটেড, কারণ বিগত 3 মাস আগে, যদি আমি খুব ভুল না করি, 3 মাস আগে তুমি আমাকে একটা মেল করেছিলে একদম, যে দাদা আমি এরকম একটা জায়গায় ঘুরতে গিয়ে এই ঘটনা ফেস করেছি। তো সেটা পড়ে আমি এত বেশি এক্সাইটেড হয়েছিলাম কারণ আমরা ঘুরতে যাই মেমোরিজ কালেক্ট করার জন্য, রাইট? আমরা ঘুরতে যাই নতুন এক্সপিরিয়েন্সের জন্য। তো সেখানে ঘুরতে গিয়ে তুমি এমন একটা এক্সপিরিয়েন্স কালেক্ট করেছো বা এমন একটা এক্সপিরিয়েন্স ফেস করেছো যেটা কিন্তু ভীষণ আনএক্সপেক্টেড বা এক্সেপশনাল। তো সেই ঘটনাটা তো যাবো, তার আগে তোমার ব্যাপারে কিছু জানতে চাই। কোথা থেকে আসছো? আমি আসছি ভদ্রেশ্বর, হুগলি ডিস্ট্রিক্ট। ওকে, তো এর আগে কখনো কোনো পডকাস্টে বা ক্যামেরার সামনে বসে ঘটনা শুনিয়েছো? না, দিস ইজ মাই ফার্স্ট টাইম। এটা প্রথমবার? এটা প্রথমবার। তো একদম ক্যাজুয়াল, চাপ নেবে না, ঠিক আছে? তো আজকে যে ঘটনাটা শুনবো সেটা একদম প্রথম থেকে বল, একদম শুরু থেকে, যে কোথা থেকে এই ঘটনা শুরু হয়েছিল, প্ল্যান কি করে করেছিলে সেই জায়গায় যাওয়ার,
বল। ঘটনাটা ঘটেছিল হচ্ছে মঙ্গলগঞ্জ। তো মঙ্গলগঞ্জের আর একটা নামে পরিচিত, সেটা হচ্ছে নীলগঞ্জ। আর মঙ্গলগঞ্জ বলতে কি তুমি ব্যাকপ্যাকার্স ক্যাম্পের কথা বলছো? ব্যাকপ্যাকার্স ক্যাম্প। ওকে। ওই মঙ্গলগঞ্জটাকে কেন্দ্র করেই ব্যাকপ্যাকার্স ক্যাম্প বানানো হয়েছে। তো সেখানেই ঘটনাটা ঘটেছিল। আর বেসিক্যালি আমি মানে পছন্দ করি একটু মানে হরর জায়গায়, মানে অফবিট জায়গা যেখানে সাসপেন্স, থ্রিলার এসব জায়গায় যাওয়া বেসিক্যালি। তো আমি ঠিক করলাম যে আমরা 6 জন কাজিনসরা যাব। তো সেখানে আমি তাদের সাথে কথা বলি যে একটা ছুটিরও মানে সামনে ছিল ছুটি, তো তোরা কি যাবি? এরকম সবাই মিলে মিট আপও হবে, একসাথে ঘোরাও হবে, এনজয়মেন্টও হবে। তো ওরা বললো হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তুমি তাহলে দেখো তাহলে কোথায় যাবে। তাহলে আমি বললাম এরকম মঙ্গলগঞ্জ বলে একটা জায়গা আছে, কারণ আমি অনেক জায়গায় দেখিয়েছি মঙ্গলগঞ্জের মানে অনেক হিস্ট্রি আছে। তো ওখানে নাকি অনেক রকম প্যারানর্মাল জিনিস বোঝা যায়, এক্সপিরিয়েন্স করা যায়। তো আমি দেখে ভাবলাম তাহলে তো আমার অবশ্যই একবার অন্তত গিয়ে একবার ভিজিট করে আসা উচিত। তো যারা জানে না মঙ্গলগঞ্জ কোথায়, তো সেই জায়গাটা যদি একটু বলে দাও তুমি। হ্যাঁ, মঙ্গলগঞ্জটা হচ্ছে তোমার, আমি হুগলি ডিস্ট্রিক্ট থেকে যাব, ওইখান থেকে যেতে হলে আমাকে ওপার যেতে হবে বনগা লাইন। ওকে। বনগা লাইন মানে নর্থ 24 পরগনা। নর্থ 24 পরগনা ওইখানে। তো আমি ওখান থেকে যাই চাকদা থেকে নেবে নাটাবেড়িয়া, 1 ঘন্টা লাগবে। নাটাবেড়িয়াতে নেবে 20 মিনিটস, কাপাসাটি গ্রাম। ওকে। একদম অজপাড়া গ্রাম, মানে বলতে পারো এখনো অব্দি ভালো করে ইলেকট্রিসিটিও পৌঁছায়নি। পশ্চিমবঙ্গের বুকে এরকম জায়গাও আছে? একদম, না গেলে বিশ্বাস করতে পারবে না, এমন একটা সাসপেন্স জায়গা। মানে 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে তুমি বলছো এরকম একটা জায়গা যেখানে ইলেকট্রিসিটিও পৌঁছায়নি, মানে সেই জায়গায় যারা থাকে তাহলে তারা ঠিক কতটা পিছিয়ে রয়েছে এখনো। অবশ্যই আমি তো গিয়ে মানে দেখেছি, সেই সিনারিওটা আমি গিয়ে দেখেছি। যাই হোক, তো আমি সেই দিন ছিল হচ্ছে 5th জুন, আমি বুকিং করি, মানে 5th জুনে আমরা যাব, 3rd জুনে বুকিং করলাম। আচ্ছা, মানে একদিন আগেই এরকম বুক করা? হ্যাঁ, একদিন আগে বুক করা যায়। ওকে। তো আমি সেখানে যখন মানে কথা বলি, শঙ্খবালা.com বলে একটা সাইট আছে, ওদের ওয়েবসাইট, মানে ওই ক্যাম্পের পার্সোনাল ওয়েবসাইট। ওকে। তো সেখানে আমি ফোন করে বুকিং করলাম। আমাকে বললো কবে আসবেন? আমি বললাম 5th জুন। ঠিক আছে। আচ্ছা দাদা একটা কথা বলি, আমাকে বলছেন তখন রিভার্টে। আমি বলছি হ্যাঁ। বলছে কোনো যদি আপনার না অসুবিধা সেদিনটা কি আপনাকে আসতে হবে? তো আমি বললাম কেন, আমি সেদিনকেই যাব, কারণ আমার সেদিনকে ছুটি ছিল, সবার টাইম হবে, আগে থেকে প্ল্যান হয়ে গেছে, আমি সেদিনকেই যাব। তো বলছে না, আসলে সেই দিনটা 5 তারিখ 5th জুন 2024, সেই দিন ফল হারেনি অবস্থা। 5 তারিখ মানে 5ই জুন 2024, খুব বেশি দিন আগের কথা নয়। না এই বছরে, এই মাস 3-এর মাথায়। মানে ওখান থেকে ঘুরে এসেই তুমি আমাকে মেল করেছি? থেকে ঘুরে এসে আমি মেল করেছি। তো 5th জুন 2024 সেদিনকে ফল হারেনি অবস্থা ছিল। তো প্রথমে আমি ভাবলাম যে ভয় দেখানোর জন্য কিছু হয়তো বলছে, তারপরে আবার আমার মাথায় স্ট্রাইক করলো না, ভয় দেখানোর জন্য কেন বলবে, কারণ আফটার অল ওটা ওদের বিজনেস, আমরা গেলে প্রফিটই হবে। তো ঠিক আছে, তো সেই দিনটা বুকিং করি, কাজিনসরা সবাই এক্সাইটেড, সবাই যাব। তো আমরা বেরিয়ে পড়ি সেদিনকে মঙ্গলগঞ্জ পৌঁছালাম। তখন সকাল 10টা ঢুকে গেলাম, ফুল একদম প্যাকেজ সিস্টেম। ওখানে আমাদের গেলাম, ব্রেকফাস্ট প্রোভাইড করা হলো। তো ওখানে গিয়ে সবচেয়ে যেটা দেখি মানে গ্রাম্য পরিবেশটা, ওই সিনারিওটা মানে এত পিসফুল, এত সুন্দর একটা এনভায়রনমেন্ট। এখনকার মানুষ দেখবে আমরা শহর থেকে আমরা চাই একটুখানি গ্রাম্য পরিবেশে গিয়ে একটু ফ্রেশ অক্সিজেনটা একটু উপভোগ করা। কিন্তু আবার একটা জিনিস দেখবে, মানে এটা আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে ফিল করেছি, যে আমরা হয়তো এই শহরের থেকে দূরে গিয়ে কিছুদিনের জন্য একটু নিরিবিলিতে থাকতে চাই, বাট সেটা 2-3 দিনের জন্যই কিন্তু ভালো লাগে। হ্যাঁ, তার বেশি হয়ে গেলে কিন্তু তখন আবার সেটাও সাফোকেটিং লাগে, মানে হয় না, মানে আমরা একটা জায়গায় থাকতে থাকতে
সেই জায়গাটার প্রতি একটা মানে একটা ফিল চলে আসে, যেই কারণে আর সেখানে থাকতে ভালো লাগে না। তখন আবার মনে হয় নিজেদের প্র্যাকটিক্যাল লাইফ বা বাস্তব জীবনে ফিরে যাওয়াটাই বেটার। একদম ঠিকই বলেছ। তো সেখানে আমরা সবাই মিলে মানে পৌঁছালাম, যাই। তো ওখানকার অ্যাটমসফিয়ারটা আমার যেটা বললাম এত সুন্দর লাগছে, এত ভালো লাগছে। কিন্তু আমাকে সবাই একটা কথা বলছে যে এরম তুই বললি এখানে যে কিছু মিস্ট্রি একটা বুঝতে পারবো, উপভোগ ফিল করতে পারবো, তো সেটা তো আমার লাগছে না। আমি বললাম একটা কথাই, দেখ আমিও তো এই প্রথমবার ফার্স্ট টাইম আমিও জেনে এলাম, শুনে এসছি। আচ্ছা, মানে তোমরা এটা ভেবেই গেছিলে যে ওখানে কিছু একটা মানে হন্টিংস সিনারির একটা থাকবে। আরও আফটার অল সেদিনকে অমাবস্যা, আমাকে কারণ বুক করার সময় আমাকে বলা হয়েছিল যে সেদিনকে অমাবস্যা, তো একটু ভেবেচিন্তে আসবো। তো ঠিক আছে, আমি এবার বললাম একটু দাঁড়া, এখনো তো কিছু ফিল করে কোনো রকম করে আফটার অল দিনের বেলা কিছু বোঝাই যাবে না, রূপ একদম আলাদা কিন্তু বিভৎস সুন্দর জায়গাটা। ঠিক আছে, তো তারপরে সবাই আমাদের মতন গল্প গুজব করছিলাম। আর সেই দিনকে ছিল প্রচণ্ড গরম, প্রচণ্ড। আমরা ভেবেছিলাম যে বৃষ্টিটা অন্তত একটুখানি হলে ভালো। হ্যাঁ, জুনের দিকটা এবার সেরকম বৃষ্টি হয়নি। হ্যাঁ হয়নি, কিন্তু আমরা যাওয়ার এক সপ্তাহ আগে ওখানে বৃষ্টি হয়েছিল, ঝড় বৃষ্টি হয়েছিল। যাই হোক, এত গরম, তার মধ্যে কাঠফাটা রোদ্দুর, হিউমিডিটি প্রচুর। তো সেইখানে আমরা তখন আমাদের মতো নিজেদের মতন গল্প গুজব করে কথাবার্তা বলছিলাম। তারপর আমরা ঠিক করি যে একটুখানি ঠিক 11টার দিকে একটুখানি বেরিয়ে ঘোরা যাক, আশেপাশে গ্রামটাকে একটু দেখে আসি। আমরা সবাই 6 জন মিলে বেরোলাম। ওখানে মেন বেসিক্যালি স্পেশালিটি হচ্ছে ইছামতি নদীর তীর। নদীর তীরের উল্টো দিকেই কুঠিটা, কাটা সাহেবের কুঠি। এই কুঠিটার তো আরো একটা নাম আছে, নীলকুঠি। নীলকুঠি। তো আমরা ওখানে গেলাম। এবার যেহেতু শুনেছি ইছামতি নদীর তীরে মানে গাইডরা গিয়ে রাত্রিবেলা লণ্ঠনের আলো নিয়ে গল্প শোনায়, ওখানকার হিস্ট্রিটা পুরো শোনায়। আর ওখানকার যারা গাইডরা হয় না, তারা মানে ওদের জন্মই ওখান থেকে, ওই গ্রামেই ওদের জন্ম। তো ওরা গ্রামের হিস্ট্রিটা ভালো বলতে পারবে অবভিয়াসলি। তুমি হিস্ট্রি বললে বলে আমার একটা কথা মনে পড়লো। যখন তুমি প্রথম আমাকে জানিয়েছিলে যে তুমি মঙ্গলগঞ্জ রিলেটেড ঘটনা শেয়ার করতে চাও গল্পওয়ালাতে, তখন আমি মঙ্গলগঞ্জের উপর একটু রিসার্চ করি। তো সেখানে কয়েকটা আর্টিকেল পড়ে আমি জানতে পারি যে এই জায়গাটার একটা ট্র্যাজিক হিস্ট্রি রয়েছে। যেই হিস্ট্রিটা হলো এরকম, রাজা মঙ্গলচন্দ্রের নাম অনুসারে মঙ্গলগঞ্জের নামকরণ করা হয়। তো 1855 খ্রিস্টাব্দে যখন ভারতবর্ষ ব্রিটিশ শাসনের অধীনে ছিল, তখন ম্যাডাম উইলিয়াম কেরির নেতৃত্বে ওখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাজ শুরু হয়। যেই কুঠিটার কথা আমরা এখানে বলছি, সেই কুঠিটাতে একজন ল্যান্ডলর্ড থাকতো, যে পুরো ওই জায়গাটা দেখাশোনা করতো। আর কি দেখাশোনা করতো, ওই যে গ্রামটা, ওই গ্রামে যতজন মানুষ ছিল সবাই ওখানে কৃতদাস হিসাবে কাজ করতো। লিটারালি কৃতদাসের মতনই কাজ, একদম একদম ঠিক। আর অকথ্য অত্যাচার, লিটারালি ওখানকার মহিলাদের ভীষণ পরিমাণে অত্যাচার করা হয়, এক্সপ্লয়েট করা হয়। প্রচুর মেয়েদেরকে ওখানে খুন পর্যন্ত করা হয়, পরে ওই জমির তলাতেই চাপা দিয়ে দেওয়া হয়। শুধু ওই জমি নয়, ইছামতি নদীর তীরেতেও হ্যাঁ প্রায় কয়েক হাজার মহিলাকে রীতিমতো ধর্ষণও করা হয়। এবং ওখানে যারা কৃষকরা ছিল তাদের উপর এত পরিমাণে অকথ্য অত্যাচার করতো, বিনিময়ে সেরকম কোনো রেমুনারেশনও দিত না। আর তাদের উপর অত্যাচারের পরিমাণ এতটাই বেড়ে গেছিল যে সেখান থেকে একজন কৃষক ছিল যে ওই যে নীলকুঠির যে ল্যান্ডলর্ড, তার গলা কেটে দেয়। সুযোগের অপেক্ষায় ছিল, সুযোগ পেয়ে গলা কেটে দেয় একদম। যার ফলে ওই কুঠিটার নাম পরে পরিণত হয় কাটা সাহেবের কুঠি। তো এটাই হচ্ছে ওখানকার হিস্ট্রি। হ্যাঁ, কারেক্ট। তো আমরা আমাদের মতন যখন মানে ইছামতি নদীর তীরে সকালবেলায় ঘুরি, নীলকুঠির ভেতরে বা প্রবেশ করেছি। তো সেইখানে প্রবেশ করার মাত্রই আমি সেরকম কিছু ফিল করতে পারিনি যদিও। আর
কিন্তু দেখতে পাচ্ছি মানে অনেক পুরনো সুড়ঙ্গ, অনেক মানে ফুললি মানে কনস্ট্রাকশনও নয়, পুরো ভেঙে পড়েছে। উপরের যে তল্লাটা আছে মোটা কড়িকাঠের বিম ফিম সব এখনো আছে ওখানে। আর পেছনে হচ্ছে বাইজি বাড়ি। আচ্ছা, পেছনে বাইজি বাড়ি মানে ওখানেই বেসিক্যালি ওখানেও মানে নারীদের সাথে মানে এন্টারটেনমেন্টগুলো করিয়ে মেটে দেওয়া হতো। এটা ন্যাচারালি কলকাতাতেও দেখেছি যে বিভিন্ন জমিদার বাড়িতে যে বাইজি বাড়িগুলো অ্যাটাচড ছিল, প্রত্যেকটা বাইজি বাড়ি বা প্রত্যেকটা জমিদার বাড়ির কিন্তু এরকম একটা ইতিহাস রয়েছে যে তাদেরকে মেরে কোনো কোনো বাড়িতে দেওয়ালে পুঁতে দেওয়া হয়েছে, কোনো কোনো বাড়ির জমিতে পুঁতে দেওয়া। একদম একদম, হ্যাঁ। যেমন তার মধ্যে পুতুল বাড়িও বিখ্যাত, পুতুল বাড়ি এই গল্পের কারণে। তো যাই হোক, সেখানে আমরা সবাই মিলে ওখানে ভালো করে দেখছি, মানে ভালো করে খুঁটিয়ে দেখছি কোথায় কি মানে আছে। এবার বুঝতেও পারছি না কোন জায়গাটায় কি ছিল, তো কারণ সেগুলো রাত্রেবেলায় গাইড আমাদের নিয়ে আসবে। তো আমরা ওখানে আমাদের মতন ফটো শুট করলাম। নীলকুঠির মানে নীলকুঠিটা দেখেই মানে কিন্তু ভয় কিন্তু লাগছে। সামনে পুরো ফাঁকা একটা মাঠ, ফাঁকা মাঠের ওপারে নীলকুঠিটা অবস্থিত। আর নীলকুঠির পাশেই একটা প্রাথমিক স্কুল ছিল, যেটা ওই জমিদার বাবুর মেয়েই তৈরি করেছিল স্কুলটা। আচ্ছা, এখনো বাচ্চারা ওখানে পড়াশোনা করে ওই স্কুলে, রানিং স্কুল। কিন্তু একটা বিষয় যেটা খোঁজ নিয়েছি আমি, ওখানে দেখছি তখন বাজে 12টা, দুপুর বেলা 12টা, সেইখানে স্কুলের ছুটি হয়ে যায়। আচ্ছা, সকাল সকাল স্কুল বসে 7টার মধ্যে বসে, 12টার মধ্যে ছুটি। তো আমরা ওটা দেখলাম, সেই স্কুলটা মানে ওনার মেয়ে করেছিল, সেই স্কুলটা এখনো রানিং স্কুল চলে। তো সেখানে সব কিছু এরম দেখতে দেখতে উপভোগ করতে করতে বিভিন্ন রকম সিনারি, ভালো অ্যাটমসফিয়ার, গাছপালা, আর ইছামতি নদীর তীরে বোটিংগুলো বাঁধা আছে, এগুলো খুবই ভালো লাগছিল। এবার আমাদের প্যাকেজে ইনক্লুডেড ছিল বোট রাইডটা, যেটা বিকালবেলা আমরা করবো। তো বেলা 1:15 আমরা এমনি লোকাল গ্রামগুলো ঘুরে তখন লাঞ্চ আমরা করতে যাব রিসোর্ট। তো তার আগে আমার মাথায় স্ট্রাইক করলো কি, দেখলাম কিছু কিছু জন মানে কিছু কিছু ওখানকার গ্রামবাসীরা ছাগল গরু এগুলো চড়াতে এসছে। তো আমার মাথায় স্ট্রাইক করলো একবার ওনাদের জিজ্ঞেস করি একবার কি এই গ্রামে সত্যি কি অলৌকিক ঘটনা ঘটে। তো আমি সবাইকে বললাম কি একবার জিজ্ঞেস করি। তো বললো হ্যাঁ, ওরা অবিশ্বাস করছিল প্রথম, এখানে কি আর হবে, সব এমনি, একবার জিজ্ঞেস করে দেখ। তো আমি যখন জিজ্ঞেস করি, ওনারা একটাই কথা বললো যে দেখো আমাদের গ্রাম কিন্তু এইটা নয়, আমাদের এখান থেকে গ্রাম 2 কিলোমিটার 3 কিলোমিটার দূর। আচ্ছা, ওরা গরু ছাগল চড়িয়ে এখানে চড়াতেই আসে, দিয়ে ঠিক 6টার মধ্যে বাড়ি চলে যায়, গ্রামে ফিরে যায় যে যার। আমার এটাই শুনে অবাক লাগছে, 2 কিলোমিটার শুধুমাত্র গরু চড়াতে? শুধু হ্যাঁ, গরু চড়াতে আসে। ইভেন কি মার্কেটও ওখানে নয়, মার্কেটও 1.5-2 কিলোমিটার দূরে মার্কেট, মেন যে বাজার ওখানে। ওখানে যে রিসর্টগুলো যে তৈরি হয়েছে মেনলি মঙ্গলগঞ্জটাকে কেন্দ্র করে ব্যাকপ্যাকার্স মঙ্ক তৈরি করেছে। প্রথমে 2টো রিসর্ট ছিল, ব্যাকপ্যাকার্স মঙ্ক আর ইসেফিজো ক্যাম্প। এখন একটা অ্যাড হয়েছে, সেটা হচ্ছে টুয়াইলাইট রিসর্ট। তো তোমরা কোনটায় ছিল? আমরা টুয়াইলাইটটাই ছিলাম। আচ্ছা আচ্ছা। তো ব্যাকপ্যাকার্সটা এখন মানে মাঝে বন্ধ হয়ে গেছিল, কারণ ওখানে নাকি শোনা গেছে গেস্টরা অনেক অলৌকিক কিছু মানে এমন জিনিস উপভোগ করেছে, যার জন্য ওটা বন্ধ করে দিয়েছে। মাঝে বন্ধ করে দিয়েছিল, এখন ওটা চলে কিন্তু গেস্ট আর আসে না সেরকম। তো আমি এবার কি করলাম, ওনাদের জিজ্ঞেস করলাম যে এখানে সত্যিকারের কি এখানে কিছু আপনারা আওয়াজ টাওয়াজ কি কিছু পান? এরকম নাকি শুনেছি যে এখানটা নাকি একটু হুতুরে একটা ভয়ানক একটা কিছু ব্যাপার আছে। বলছে দেখো আমি একটাই কথা বলবো, এখানে ভয় বলতে এখানে চোর ডাকাত এসবের কিছু ভয় নেই। হ্যাঁ, তুমি যদি এবার ফিল করতে পারো তাহলে তুমি বুঝতে পারবে
আর যাদের রাস হালকা থাকে তারাই নাকি বোঝে এগুলো। আচ্ছা, এটা কারা বলছি? এটাই গ্রামবাসীরা যারা এই গরু ছাগল চড়াতে এসছে। ওকে। তো আমি তখন বললাম সেটা আমি বুঝতে পারলাম, কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন, আপনারা কিছু এখানে বুঝেছেন? বলছে আমরা একটা জিনিসই যেটা বুঝতে পেরেছি, এখানে ফিল করতে পারি, মানে এখনো অবধি গ্রামে কাটা সাহেবকে নাকি এখনো অবধি দেখা যায় অমাবস্যা বা পূর্ণিমার রাতে। এখনো অবধি কাটা সাহেবকে দেখা যায়? এখনো অবধি কাটা সাহেবকে দেখা যায়। গ্রামবাসীরা ইনফ্যাক্ট বলেছে আমাকে ঘোড়ার আওয়াজ, ঘোড়া নিয়ে দৌড়ে দৌড়ে আসত কাটা সাহেব। তো এখনো অবধি নাকি ফিল করতে পারে, আওয়াজ শোনা যায়, তখন নাকি বাইরে কেউ বেরোয় না। আচ্ছা। তো তারপর থেকে আরো সবাই অ্যালার্ট হয়ে গেছে যে এরকম ওরা শুধুমাত্র এখানে নিজেদের গরু ছাগল চড়িয়ে সারাদিন থাকবে, কিন্তু 6টার মধ্যে ওরা চলে যায়। মানে এটা স্পেসিফিক অমাবস্যার দিনগুলোতেই হতো? অমাবস্যার দিনগুলো, অমাবস্যার পূর্ণিমাতে বেশি হতো, আর এমনি শনি মঙ্গলবার। শনি মঙ্গলবার এটা গ্রামবাসীরা নিজেরাই কনফেস করেছে। তো তখন এবার আমার কাজিনরা ভাই বোনেরা শুনে বিশ্বাস করছে। তো আমি বললাম ঠিক আছে, বিশ্বাস করতে হবে না, যা কিছু যদি কিছু এমনই কিছু যদি ঘটে তাহলে তো অবশ্যই ফিল করতে পারবো। তো এই বলে 1:30টার সময় আমরা রিসোর্টে চলে গেছি, লাঞ্চ করলাম। লাঞ্চ টাচ করে একটুখানি বিশ্রাম নিলাম। গাইড বলল যে তোমরা একটুখানি এখন রেস্ট নাও, বিকাল 5টার সময় তোমরা বোট রাইডে যাবে ইছামতি নদীর থেকে। তো আমাকে একটা স্লিপও দিল ওখান থেকে যে তোমরা কত পার্সেন্ট আছো, কতজন আছো, তো দিয়ে তোমরা বোট রাইডে 5টার সময় ঠিক চলে যাও। কারণ 5টা থেকে 4:30 থেকে আরম্ভ হয়, 4:30 থেকে 6টা। যদিও গরমকাল, তখন 6:30টায় সন্ধে হতো। তো এবার আমরা ঠিক আছে বিশ্রাম নিয়ে ঠিক চলে গেলাম 4:45 বেরিয়ে। 4:45 বেরিয়ে বোট রাইডের উদ্দেশ্যে রওনা দিলাম। তো ওখানে 1.5 ঘন্টা বোট রাইড করালো। 1.5 ঘন্টা? 1.5 ঘন্টা, 5টা থেকে 6:15 বলতে পারো। তো সেখানে ওই মানে যে ইছামতি নদীটা যখন মানে নিয়ে যাচ্ছে মাঝিরা, মানে ওই পরিবেশটা এত সুন্দর। ওর উল্টো দিকে হচ্ছে বিভূতিভূষণ অরণ্য, পানমাদার ফরেস্ট ওটার নাম। আচ্ছা। তো সেখানেও সারাউন্ডিংসটা খুবই সুন্দর, মানে যেরকম অনেক নানা রকমের পাখির আওয়াজ একদম পিসফুল শোনা যাচ্ছে ভালোভাবে। তুমি বলছো আর আমি ইমাজিন করতে পারছি যে ওই জায়গার সৌন্দর্যটা ঠিক কতটা সুন্দর, মানে তুমি ওখানে না গেলে ইন পার্সন বিশ্বাস করতে পারবে না, উপভোগ করতে। এই কারণেই বোধহয় জায়গাটা এরকম স্পুকি বা ওরকম হন্টেড। কিন্তু এটা সব টুরিস্টরা এটা জানে না, এটা টুরিস্টরা এখনো জানে না, আস্তে আস্তে প্রচার হচ্ছে। তো সেখানে যাই হোক বোট রাইড হলো। এই ইছামতি নদীটা মিশছে টাকির সাথে মিশছে। তো ওইখানে আমি আর একটা আমার মাথায় স্ট্রাইক এলো, ওখানে জিজ্ঞেস করব মাঝিদের যে এখানে সত্যিকারের আপনারা কিছু দেখতে পান কিনা। তো মাঝিরা বলছে যে আমরা দেখতে পাই বলে আমরা উপভোগ করেছি, এরকমই মানে দেখেওছি যে হঠাৎ করে ওই ইছামতি নদীর তীরে জলের মাঝখান দিয়ে জল কেরা, মানে এমনভাবে একটা উঠে গেল জলগুলো, এর যেন কেউ ব্যাঙাচির মতন, ব্যাঙাচি মানে আমরা যদি স্টোন ব্যাঙাচি করি তো যেরকমভাবে জলগুলো ঢেউ ফেলে ওরকমভাবে অটোমেটিক উঠে স্থির হয়ে যাবে। আচ্ছা, মাঝিরা নাকি এটা দেখেছে। মানে জলে কেউ কিছু ছোড়ে না, কিছু করে না, ওটা নিজে থেকে নিজে থেকে জলটা যেন উঠে আবার নেমে গেল, যেন কেউ ডুব যেরকম দেয়, ডুব দিয়ে যেরকম উঠে দিয়ে আবার বসে যায়, এরকম ব্যাপার। আমি তো শুনে ঠিক আছে। এবার সন্ধে হচ্ছে, সন্ধে হওয়ার আগে তারপরে বোট রাইড যখন হয়ে গেল তখনও আলো ছিল, 6:30 যেহেতু সন্ধে হয়। তখন আমি আমার ভাই বোনদের বলি চল আর একবার কুটির ভেতর ঢুকে নেবো, কারণ রাত্রিবেলায় এরপরে কিচ্ছু দেখতে পাবি না, ঘুটঘুটে অন্ধকার। আমি যা দেখেছি, যা জেনেছি ওটার ভিত্তিতে আমি বলছি।
তো ওরা বললো ঠিক আছে তাই হোক। তো কুটির ভেতর ঢুকলাম। কুটির ভেতর ঢুকে তখন ওরা আবার আমার এক ভাই বনি তার নাম, ও ইয়ার্কি মারছে, মানে কত হাসি করছে ওখানে গিয়ে, যে এখানে এখনো অবধি কিছু নেই, এখানে ব্যবসার জন্য এগুলো খোলা হয়েছে যাতে টুরিস্ট আসে এসব শুনে। আমরা দেখেছি প্রত্যেকটা গ্রুপেই এরকম একজন পাবলিক কিন্তু থাকে। ও থাকবেই, এরকম না হলে ইন্টারেস্টিংও হবে না। তো আর এরা কিন্তু সব থেকে বেশি ভয় পায়। হ্যাঁ, এরা ঠিক আছে, লাস্টে এরাই ভয় পায়। তো আমাকে বলছে যে আমার শিবমদা কিছু ফিল হচ্ছে না। আমি বলছি শোনো, এটা পুরো ব্যবসার জন্য করেছে। তো আমি বললাম আমার কিন্তু এবার আস্তে আস্তে ফিল হচ্ছে, আমি বুঝতে পারছি যে না, কিছু একটা অলৌকিক একটা জিনিস, কিছু একটা কাজ করছে। তুমি বুঝতে পারছো? আমি বুঝতে পারছি না কি ফিল করছিলে? ফিল করছিলাম যে গাটা হালকা হালকা ভারী হয়ে আসছে। ইনফ্যাক্ট সকালের রূপ একরকম, সন্ধে হচ্ছে তার রূপ আলাদা। আর সেই দিনকে অমাবস্যা। তো সেইখানে আমার একটা বুঝতে পারছি আমার গাটা কেমন ভারী ভারী একটা হয়ে আসছে। তো ঠিক আছে, সেখানে ওদেরকে আমি বললাম যে দেখ, এগুলো নিয়ে হাসাহাসি করিস না, এগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করা ভালো না। যে যেখানে আছে সে সেখানে থাকুক ফার্স্ট অফ অল। তো বুঝা ঠিক আছে, আমি সন্ধেবেলা এবার রাত্রে দেখতে চাই যে কি হয় এখানে, কেমন লাগে এই জায়গাটা। তখন আমি বললাম ঠিক আছে, দিয়ে ওটা বলে আমি বেরিয়ে চলে গেলাম আমরা রিসর্টে। 6:30 বাজে। তো ইভিনিং স্ন্যাক্স প্রোভাইড করা হলো ওখানে। তারপর ওই আমার ভাই বনি বলছে ওখানকার গাইডকে, দাদা এখানে তো কিছু আমার মনে হলো না, আপনারাই বলেছিলেন যখন বুকিং করার সময় যে অমাবস্যা, সাবধানে আসবেন, বুঝে শুনে আসবেন। তো তখন গাইডটা একটাই কথা বললো, দেখো আমি একটা কথা বলছি, তুমি হয়তো ইয়ার্কি মারতে পারো, আমরা এখানে আমাদের জন্ম, তো আমরা এখানে ভালোভাবে জানি এখানে কি হতে পারে। ইনফ্যাক্ট এই অমাবস্যার দিনকেও আমরা বেরোই না। আর সেদিনকে সবচেয়ে মজাদার একটা ঘটনা হয়েছে, যেটা আমরা ছাড়া আর কোনো গেস্ট নেই ওখানে। তোমরা 6 জনই? আমরা 6 জনই এক। ওয়াও, সবচেয়ে মজার বিষয়। তো গাইড বলছে ঠিক আছে, তোমরা বিশ্বাস করছো না, তাহলে আজকে সন্ধ্যেবেলায় কখন যাবে? বলছে সন্ধ্যেবেলায় যাবো না, রাত্রিবেলায় যেতে চাই। তো বলছে ঠিক আছে, রাত্রিবেলায় কটার সময় যাবে বলো? তখন বলছে যে রাত্রিবেলায় 9:30, যেখানে গ্রামবাসীরা ওখানে 7টার মধ্যে খেয়ে দিয়ে সবাই শুয়ে পড়ে, পুরো গ্রাম ফাঁকা। ইভেন যখন অন্ধকারও হয়েছে, যখন মানে অন্ধকার সন্ধে হয়ে গেছে, ঠিক 6:30 বেজে গেছে, যখন ঘুটঘুটে অন্ধকার, মানে না দেখলে তোমরা বুঝতে পারবে না। রিসোর্টে শুধু ডিম ওই জিরো ল্যাম্পগুলো হয়, জিরো ল্যাম্প, ওইগুলো শুধু জ্বলছে রিসোর্টে, আর ঘুটঘুটে অন্ধকার পুরো। তখন বাইরেটা ওরা দেখে বলছে যে হ্যাঁ, এইবার কিছু একটা মনে হচ্ছে অন্ধকার, কিন্তু এখনো কিন্তু আমি বুঝতে পারছি না যে আমার কিছু একটা হয়েছে। আর ওই ছেলেই এত সাহসী করে বলছে। এবার ও নাকি তখন ওকে গাইড বলেছে ঠিক আছে তাহলে 9:30 যাবো তোমার কথা। ওই বলেছে যে 9:30 সময় আমরা যাব। তো মেন টাইম আমাদের তখন স্ন্যাক্স প্রোভাইড করলো। স্ন্যাক্স খাওয়ার পর আমরা আমাদের মতন আবার গল্প গুজব, সামনে রিসর্টের মাঠে আমরা বসেও গল্প করছি। তো গল্প করার পর ঠিক তখন 9টা। তো গাইড একবার এলো, বলল তাহলে দাদা আপনারা তাহলে চলুন, তাহলে আমি নিয়ে যাই আপনার। রেডি করছি লন্ঠন ফন্টন। তো সেখানে বনি বলে উঠলো যে না না, আমরা এখন যাবো না, ও তো 9:30 বলছে, একটু রাত হোক, ভয়টা তো তবেই না পাবো, দেখতে চাই কি আছে, আদেও এখানে কিছু আছে কি না, এরকম। তো ঠিক আছে, গাইড মারলো।
9:30 সময়তেই যাব, চল। কিন্তু আমার বোনেরা বলল যে অত রাত করব না, আমাদের কেমন একটা ভয় লাগছে, বুঝতে পারছি। ইনফ্যাক্ট আমার নিজেরও ভয় লাগছে। তখন এবার আমরা বললাম যে না, এটা সবাইয়ের মতে, আমি তো আর একা আসিনি, ওই জন্য আফটার অল সবাইয়ের মতামত নিয়ে আমাকে কাজ করতে হবে। ও যেখানে বলছে আমি 9:30 যাবো, ওর ইচ্ছা, ও সেখানে ফিল করতে চায়। ইনফ্যাক্ট আমিও ফিল করতে চাই, কিন্তু তখন থেকে বুঝে গেছিলাম যে কিছু একটা ব্যাপার একটা হতে চলেছে, কারণ সেখানকার রূপ দেখে, দৃশ্য দেখে এতটাই কৃত্রিম হয়ে গেছিল সকালের আয়ুষ্যটা। কিছু নেই সেখানে, সকাল আর বিকাল, সন্ধ্যের পর বুঝতে পারবে না, কিছু বুঝতে পারবে, শুধু জোনাকিরা পোকা, জোনাকিতে জোনাকি। তারপরে 9:30 হলো, 9:20 রেডি করলো লণ্ঠন। একটা কথাই গাইড আমাদের বলল কি, যে একটা কথা বলে দিচ্ছি, মেয়েরা এখানে যারা যারা আছো, মেয়েরা যারা যারা আছো তারা চুল বেঁধে নাও, কারণ আজকে চুল ছাড়বে না, এমনি অমাবস্যা। শুধু অমাবস্যা নয়, বেসিক্যালি এরকম স্পুকি জায়গায় গেলে সবসময় মেয়েদের উচিত চুলটা না খুলে রাখাই, কারণ চুল আমাদের শরীরে এমন একটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে পড়ে যে সব থেকে বেশি নেগেটিভিটিকে অ্যাট্রাক্ট করে। একদম ঠিকই বলেছ। আর তো তা বেসিক্যালি সবাইকে বলে দিয়েছিল যারা যারা এখানে মেয়ে আছো চুলটা ছাড়বে না। আর সবচেয়ে মেন ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে, কেউ পেছনে তাকাবে না ঘুরে। আচ্ছা, যখন তোমরা ওদের সাথে যাবে ওই ইছামতি নদীর তীর দিয়ে, হ্যাঁ, তখন পেছন ঘুরে তাকাবে না। ওই রাস্তাটায় পুরোটা যতটা আমরা যাবা থেকে রিসোর্টে ফিরে আসা রিটার্নে মধ্যে, যদি কোনো ইন কেস পেছন থেকে যদি কোনো আওয়াজ শোনে কি এনিথিং, পেছনে ঘুরে তাকাবে না, যাই হয়ে যাক না কেন। কারণ এটা একটা গ্রামবাসীদের একটা প্রথা আছে যে পেছনে ঘুরে নাকি আগেকার দিনে যেরকম কি বলবো, নিশি ডাক, যেরকম এক ডাকে সাড়া দিতে নেই, 3 বার ডাকার পর সাড়া দিতে তুমি পারো, তো সেম জিনিস পেছনে ঘুরে ডাকে সাড়া দিতে নেই, বা কোনো শব্দ যেটা হচ্ছে মাইন্ডে নিতেই নেই, আর পেছনে ঘুরে তাকাতেও নিচ্ছে। তো সেই বলে আমরা এবার রওনা দিলাম ইছামতি নদীর তীর। তো তখন এবার সবাইকে যখন নিয়ে যাচ্ছে, তো তখন সবার একটু গা ছমছম ব্যাপার হচ্ছে, সবার তখন প্রত্যেকের হচ্ছে গা ছমছম ব্যাপার। এইবার তখন আমি ওদেরকে জিজ্ঞেস করছি, এবার ভয় লাগছে? বলছে চুপ, এখন কোনো কথা বলবে না। আমাকে বলছে ঠিক আছে। তো এবার যা হচ্ছে, আর আমাদের সাথে ছিল হচ্ছে রিসর্টের যে কুকটা, দিদাটা, একটা দিদা ছিল, তিনি ওখানকার রাঁধুনি। তো ওনাকেও ওই আমাদের যে গাইড আমাদের সাথেই ছেড়ে দিল, কিছুটা রাস্তায় পথ এগিয়ে দিল, উনি চলে যাবে এবার লেফট টার্ন মারলে ওনার গ্রাম সোজা, আর রাইট টার্নে আমাদের ইছামতি নদীর তীর। তো সেখানে এবার উনি আমাদের সাথে যাচ্ছিল, তো ছেড়ে দিল, রাস্তা কিছুটা পথ ওনাকে এগিয়ে দেওয়া হলো, তখন দিয়ে আমরা চলে গেলাম, আমরা আমাদের মতন যাচ্ছি। আর আমাদের সাথে দুটো কুকুরে যাচ্ছিল, 2-3টে কুকুর যাচ্ছিল তোমাদের সাথে, আমাদের সাথে। সবচেয়ে মেন ব্যাপারটা, আমরা সবাই দেখি কি কুকুর কোথায় থাকে, রাস্তায় থাকে, কারোর তো আর বাড়িতে বা বাউন্ডারির ভেতরে খুব কমই থাকে। হোটেল প্রেমিসেস বা রিসোর্টের ভেতরে কুকুর সচরাচর থাকে, কখন থাকে ওরা খাবারের খোঁজে আসে, যদি কোনো গেস্ট কিছু একটু দেয় তো, তবে নালে পরে ওরা বাইরে বেরিয়ে যায়। কিন্তু ওখানে যেটা দেখলাম, রাস্তাতে একটা কুকুরও নেই। আচ্ছা, একটা কুকুরও নেই রাস্তাতে। আর ওরা ভেতরেই, ওই রিসোর্টের ভেতরেই খাওয়া দাওয়া থেকে শোয়া থেকে সবকিছু ভেতরেই থাকে। তো ওই জন্য আমাদের সাথেই দেখলাম 3খানা কুকুর পেছু পেছু যাচ্ছে। তো যখনই যাচ্ছে তখন গাইড একটা কথাই বললো যে একদিকে ভালো কুকুররা থাকছে আমাদের সাথে, কারণ যারা কিছু নেগেটিভিটি বুঝবে বা ফিল করতে পারবে ওরাই আগে প্রথম দেয়, এটা তুমিও জানো। তো সুতরাং ওরা আছে একদিকে, আমাদের একটু ভরসা আছে। আর দ্বিতীয়ত একটা যেটা গাইড বললো
এই যে আমি যে যাচ্ছি, আমারও মানে সাথে এমন কিছু কবচ আছে যেটার জন্য আমি সেই সাহসটা নিয়ে যেতে পারছি তোমাদের সাথে, ফার্স্ট অফ অল। সেকেন্ড থিং ইজ দ্যাট ওই কবচটার জন্য যদি কোনো নেগেটিভ এনার্জি বা কোনো কিছু অলৌকিক ঘটনা যদি ঘটতেও থাকে, তো সেটা আমার থেকে 10 মিটার ডিস্টেন্সে থাকবে, আমার কাছে ধারে কাছে নিয়ে আসতে পারবে না, জাস্ট ফর দ্যাট কবচ। মানে ওরা যেহেতু ওই কুঠিতে কাজ করে, বা ওরা যেহেতু ওই মঙ্গলগঞ্জের ওই ট্যুরিজমের সাথে অ্যাটাচ রয়েছে, আর ওদের যেহেতু কাজ এইটা যে ঘটনা শোনানো বা হিস্ট্রি বলা রাতের বেলায় অন্ধকারে ঘুরে ঘুরে, তার জন্য ওরা নিজেরাই প্রোটেকশন নিয়ে ইনফ্যাক্ট ওখানে অনেক রকমের মাঝে মানে ওঝা তান্ত্রিক ওখানে মানে পাওয়া যাবে, সব সময় অ্যাভেলেবেল। তো আমি তখন বললাম তাহলে তোমাদের তো তাহলে লাইফ রিস্ক, এত স্বাভাবিক একটা। তো তিনি বলছে যে না দেখো লাইফ রিস্ক জানি, কিন্তু কি করবো, আমাদের এটাই করে আমাদের পেট চালাতে হয় আলটিমেটলি, আমাদের রেখেছেই এই জন্য, কারণ আমরা এখানকার আমাদের জন্মই এখানে, তো আমরা এগুলো ভালো করে রিলেট করতে পারবো এইসব ব্যাপারগুলো। তো ওই জন্য আমাদের এই জন্যই রেখেছে, তো আমাদের যেরম করে হোক আমাদের পেট এই করে চালাতে হবে, তার জন্যই আমরা প্রোটেকশন আমাদের এই আছে। তো তখন আমি ঠিক আছে আমরা যাচ্ছি, যেতে যেতে দেখছি পুরো উপর দিকটা শুধু আমি তাকাচ্ছি, যখন গাছগুলো পুরো একদম এরকম পুরো দু সাইডে পুরো হেলে রয়েছে, লাল মাটির রাস্তা সরু, জোনাক ওপর দিকে তাকাচ্ছে তো জোনাকিতে জোনাকি, মানে জায়গাটা মানে এতটাই মানে থ্রিলিং লাগছেও, কিন্তু এদিকে ভালো লাগছে, কারণ আমি এই এক্সপেরিমেন্টগুলো করতেই চেয়েছিলাম। এইরকম কিছু জায়গায় আমি যাব, জীবনে ফার্স্ট টাইম এটা আমার, এরকম কিছু এক্সপেরিমেন্ট করতে চেয়েছিলাম, মানে সেটাই আমি এক্স্যাক্টলি দ্য সেম থিং আমি পেয়েছি। তো সেইখানে এবার ইছামতি নদীর তীর এলো, মানে এরকম ধরো সোজা রাস্তা, বাঁ দিকে লেফট সাইডে ইছামতি নদীর তীর, আর রাইট হ্যান্ড সাইডে কুটিটার সামনে ফাঁকা মাঠ, আগেই বলেছিলাম প্রাইমারি স্কুল আছে, ফাঁকা মাঠ। কুঠি থেকে তোমাদের রিসর্ট কতটা দূরে ছিল? কুটি থেকে রিসর্ট ছিল হচ্ছে 10 to 12 মিনিটস, আচ্ছা, পায়ে হেঁটে। তো এবার ইছামতি নদীর তীরে আগে নিয়ে গেল রাত্রিবেলা, তখন ওখানে ইছামতি নদীর তীরে তোমার 30টা মতন স্টেয়ার ছিল, সিঁড়ি ধাপ। তো এইরকম আমরা নিচে নামিয়ে আমাদেরকে একটা স্টেয়ারের সামনে বললো একসাথে সবাই মিলে বসো, একই স্টেয়ারে। ধাপগুলো যেহেতু বড় বড় ছিল, চওড়া আগেকার দিনে, আর আমাদের ফেস ছিল হচ্ছে ইছামতি নদীর তীরটাতেই, মানে জলটার মুখোমুখি আমরা বসেছিলাম। আর যিনি গাইড তার উল্টো দিকে ছিল, আমাদের উল্টো দিকে আমাদের ফেস করেছিল, মানে সে তীরের উল্টো দিকে ফেসটা, মানে সে নদীর দিকে পেছন করে বসেছিল, দাঁড়িয়ে বলছে, আমরা বসেছিলাম। লণ্ঠনের আলো হালকা করে আরো যতটা জোর ছিল একদম মৃদু করে দিল, হালকা করে দিল লাইট, আর বলে দিল যে ফোন সাইলেন্ট করো। মানে ওখানকার গাইড আরো বেশি স্পুকি এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিই। হ্যাঁ, তো সেখানে বসা মাত্রই অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম আমি হালকা আমার কান দিয়ে ভেসে যায় একটা হালকা নুপুরের মৃদু একটা শব্দ। কি বলছো? যখন ওই বসা মাত্রই, মানে লেফট সাইডে ছিল আমার ভাই আকাশ, এক্সট্রিম লেফট সাইডে, তারপরে আমি, তারপরে আমার 2 দিদি আর বনি, আর আমার বোন রাইট হ্যান্ড সাইডে। তো সেখানে আমি বসা মাত্রই আমি শুনতে পেলাম কানে আমার হালকা আওয়াজটা ভেসে এলো, নুপুরের শব্দ। তো আমি সেটাকে মাইন্ডে নিয়ে নিই প্রথম। আমি ভাবলাম যে নিস্তব্ধ জায়গায় অনেক কিছু আওয়াজ শোনা যেতেই পারে। তো আমি আমার পাশে আকাশকে ভাইকে বললাম, তুই কোনো শব্দ শুনতে পেলি? যা আমি সেরকমভাবে কিছু শুনতে পাই। ঠিক আছে, গল্প বলা এবার স্টার্ট করেছে।
মঙ্গলগঞ্জের পুরো মানে ব্যাপারটা, এই যে তুমি প্রথমে যে হিস্ট্রিটা রিলেট করলে, সেই একই হিস্ট্রি ওনারা মানে শোনায়। প্লাস যেটা মজার বিষয়, যেটা গল্পটা বলে যে ইচ্ছে সবাই জানে মঙ্গলগঞ্জের কোঠিটাকে নিয়ে কি হয়েছিল, ওই হিস্ট্রিটা জানে, কিন্তু এটা কেউ জানে না যে ইছামতি নদীর তীরে কি কি ঘটনা ঘটে এখনো অবধি। এখনো অবধি কি কি ঘটে, স্পেশালি অমাবস্যা আর পূর্ণিমার রাতে, ইভেন কি গেস্টরা উপভোগ সেগুলো করতে পেরেছেও। তো সেই ঘটনাগুলো বলছে, মানে এমন কি শোনা গেছে যে এরকম ঘটনা বলতে বলতে দেখা গেছে ওপারে হঠাৎ করে কোনো আগুন জ্বলে উঠে নিভে গেল। আবার এরকম হয়, মানে আগুন জ্বলে উঠে নিভে গেল? আগুন জ্বলে উঠে নিভে গেল, মানে এটা সাইন অফ, যেরকম কি বলা যায়, পেছনি পরি, জিন, ওখানে এইসবের উৎপাত এখনো আছে। ইভেন কি গাইডটা আমাদের একটা কথা এটাও বলেছে যে ওই গল্প যখন শুরু করেছে, এগুলো যখন বলছেন, তখন আমাদের গা পুরো কাঁটার রীতিমতো দিচ্ছে। তো এই বলতে বলতে কন্টিনিউ করছে, এই ঘটনাগুলো বলছে যে এরকম এরকম ব্যাপার হয় এখানে, কয়েক হাজার এই তোমরা যে স্টেয়ার কেসে বসে আছো, এর তলাটাই এই সব কিছু আগে পোতা হয়েছে, মার্ডার করে ওখানে পোতা হয়েছে রীতিমতো। তো কতজনের এখানে আত্মা আছে, স্পিরিট আছে, সেটা আমি বলে বোঝাতে পারবো না। ওই জন্য আমি অমাবস্যার দিনে বাড়ি পর্যন্ত যাই না, রিসর্টে থেকে। ইভেন কি গাইডটার বাড়িও 4 কিলোমিটার দূর, ওই গ্রাম থেকে 4 কিলোমিটার দূর অন্য গ্রাম। তো সেখানে এবার গল্প কন্টিনিউ আবার হতে হতে হঠাৎ করে আমি মানে লক্ষ্য করছি আমার পাশে যে ভাই আকাশ, গাটা না ঝাড়ছে, এরকম করে ঝেড়ে যাচ্ছে, গা ঝাড়ছে। এইবার আমি বুঝতে পারিনি কি হচ্ছে, ও আমাকে কিছু বলেও, আমি নোটিস করছি ও গা ঝাড়ছে। হঠাৎ করে আমার আর ওর ঘাড়ের মাঝখানে যেরকম একটা কোনো লোকের একটা ভারী নিঃশ্বাস পড়লে যেরকম ঘাড়ের কাজটা হয়, মানে এরকম করে নিঃশ্বাসটা যে ফেলছো, যে গরম একটা হাওয়া, ওটা ফিল করতে পারবে তো ঘাড়ে? হ্যাঁ, সেম এক্স্যাক্টলি সেম থিং আমাদের দুজনের ঘাড়ের মাঝখানে নিঃশ্বাসটা পড়লো। এটা তুমি আর তোমার ভাই দুজনে? আমার আর আমার ভাইয়ের দুজনেই বুঝতে পেরেছি মাঝখানে এই নিঃশ্বাসটা পড়ছে। যখনই পড়েছে অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম, ও আমার কি করেছে, হাতটা ধরে রীতিমতন ও ভয় পেয়ে গেছে। আর আমার আর ওর মুখ দুজনে এক, এরকম সাইডে সাইডে। আমি বললাম চুপ করে বস, যা কিছু শুনতে পাচ্ছিস চুপচাপ বস থাক, গল্পটা আগে শোন ব্যাপারটা। মেন টাইমে এটা হলো। বলতে বলতে গাইড কন্টিনিউ গল্প করে যাচ্ছে। গাইড একটাই কথা বলছে, যাই আওয়াজ শোনো পেছনে তাকাবে না, মাঝখানে ওটা রিমাইন্ডার দিয়ে দিচ্ছে। একটা কথা বলো, তোমাদেরকে তো গাইড বলছে পেছনে তাকাবেন, কিন্তু গাইড তো নিজে ওই দিকে তাকিয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে গল্প করছে। গাইড আমাদের দিকে তাকাচ্ছে তো, কিন্তু গাইডেও কিন্তু পেছনে অনেক কিছু ইচ্ছামতি নদীর তীরে আওয়াজ শুনতে পাচ্ছে, ওই জন্য গাইডও ওই পেছন থেকেও ঘুরবে না। আচ্ছা, মানে গাইডের ফ্রন্ট ফেসিংটা ছিল আমাদের দিকে, মানে গাইডের পেছনে যেটা হচ্ছে সেটা তোমরা বুঝতে পারছো, সেটা আমরা বুঝতে পারছি না। তোমাদের পেছনে যেটা হচ্ছে সেটা গাইড বুঝতে পারছে। ওই জন্য একটাই কথা বলেছে, পেছনে তাকাবে না। আর ওটা বলা মাত্রই হঠাৎ করে গল্প যেরকম কন্টিনিউ হচ্ছে সেম এক্স্যাক্টলি তারপরেই বলছে, আমি আজকে বেশিক্ষণ সময় নেব না। 9:30 আমরা ওখানে 9:45 পৌঁছালাম, 10:40 মধ্যে ঢুকে গেছি। দিয়ে স্টার্ট হয়েছে গল্প স্টার্ট হতে হতে তখন বাজে 10:15, 9:40 থেকে 10:15, 9:40 থেকে 10:15। তো 10:15 পর গাইড বলছে যে আমি আর বেশিক্ষণ টাইম নেব না, কারণ এখানে আমারই গায়ে কাঁটা দিচ্ছে আর গা ভারী হচ্ছে এখন। কারণ
মঙ্গলগঞ্জের যে মানে অন্য দিনে যেমন রূপ থাকে, আজকে অমাবস্যা সেটার রূপ সম্পূর্ণ আলাদা। তো বলছে বেশি টাইম নেব না, তাড়াতাড়ি আর 5টা মিনিট বলে আমি কুঠিতে নিয়ে যাব। তো আমরা যথারীতি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এটা বলা মাত্রই যখনই আমরা উঠতে যাব, মানে যে গাইড যখন বললো যে আমি এবার কুঠিতে এবার নিয়ে যাব, ওই পয়েন্টেই যে আমার ভাই যে বলছিলাম বনি, শুরু থেকে যে কত হাসি আসছিল, ভাবছিল যে দিস অল আর ফর বিজনেস, এগুলো বিজনেসের জন্য করছে, এখানে কিছু নেই, ফিল করতে পারছি না। সেই বনি বলছে দাদা দাদা আমি রীতিমতো নিলাম করে হাত কাঁপছে, বলছে যে আমি যাব না, আমি যাব না কুঠিতে ভেতর, তুমি ওদেরকে নিয়ে যাও, আমাকে তুমি রিসোর্টে পৌঁছে দাও। তখনই গাইড বলছে এ বাবা কেন, আমি তো এখানে গল্প শোনাবার জন্য আনলাম, তুমি তো বলছিলে যে এখানে কিছু বুঝতে পারছি না, হয়নি। বলছে না, আমি এমন একটা কিছু জিনিস দেখতে পেয়েছি, আমি রিলেট করতে পারবো না। রীতিমতো হাত কাঁপছে। একটা জিনিস আমি দেখেছি, যারা এই সমস্ত জায়গায় গিয়ে সবার আগে বেশি উঠতে থাকে, সবার আগে তারাই ফাঁসে কিন্তু। একদম, আর এক্স্যাক্টলি সেম জিনিসটাই হয়েছে ওর সাথে। তখন এবার রীতিমতন বলছে যে না, তুমি ওদেরকে দিয়ে এসে রিসর্টে আবার তুমি আসবে, ওরা এখানে থাকো। এদিকে মানে আমারই গায়ে কাঁটা দিচ্ছে এখন। গাইড একটাই কথা বলছে যে আমি এসছি তোমাদের ভরসায়, তো গাইড এসছে তোমাদের ভরসা? গাইড এসছে আমাদের ভরসা উইথ প্রোটেকশন নিয়ে। আচ্ছা, তো সুতরাং আমার এটা সম্ভব নয় যে তোমাদেরকে রিসর্টে তোমাকে ছেড়ে দিয়ে আবার আমি ব্যাক করে আসবো, কারণ আমরা একবার ফিরে গেলে আর ব্যাক করি না, এটাই নিয়ম। তো তাহলে আমি তখন বললাম ঠিক আছে দাদা, তাহলে নীলকুঠির দিকে তাহলে আজকে আর যাবো না, ভেতরে আর ঢুকবো না। তুমি একটা কাজ করো, তাহলে রিসোর্টেই চলো, নীলকুঠির ভেতরে হিস্ট্রিটা তুমি আমাদের ওই রিসোর্টে গিয়েই বল। আচ্ছা, বনি কি দেখেছিল সেটাও বলেছে? বনি দেখেছিল সেটাও বলেছে, আমি বলছি সেটা কিছুক্ষণ পরে। তো সেটা তখন এবার গাইড তখন বললো একটা কথা, ঠিক আছে তাহলে তোমরা একটা কাজ করো, সামনে যে মাঠের সামনে না মাচার মতন করা আছে, মাচা যেখানে মানে সকালবেলাতে মানে টোব্যাকো, কোল্ড ড্রিঙ্কস এসব বিক্রি গ্রামের লোকরা নিয়ে বসে। তো সেইখানে বললো এই মাচাটার সামনে গিয়ে আমি জাস্ট গল্পটা তোমাদের জাস্ট বলে দিই, ঢোকাবো না ভেতরে। তাও এটা সান্ত্বনা দিল। তো সেইখানে এবার বনি তখন রাজি হলো, বললো ঠিক আছে, কিন্তু আমি কিন্তু ঢুকবো না এই কুটির ভেতরে। বলছে না, আমি তোমাদের কাউকেই ঢুকাবো না, জাস্ট বাইরে আমি এখান থেকে গল্পটা জাস্ট বলবো। তো আমি উঠতেই মানে যেরকম ফেসিং দিয়ে বসেছিলাম, উঠতে হবে আমাকে পেছন ঘুরে উঠতে হবে। তো ওঠার সময়তে তখনই আমার কানে একটা শব্দ এলো, মানে ইছামতি নদীর তীরে বোটগুলো যেগুলো বাঁধা ছিল, আগে আমাদের কি হয়েছে, আগে আমাদের যেরকম ছিল জেটি যখন করা হয়নি তখন বাঁশের মাচা দিয়ে পুরো করা ছিল না বোট, নৌকা পারাপার। তো তখন ওইখান দিয়ে আমি নোটিস করেছি কিছু একটা ক্লিপিং একটা সাউন্ড হচ্ছে, যেন কেউ উঠে আসছে এই মাচার ওপর দিয়ে। তখনই দেন আর দেয়ার গাইডটা একটাই কথা বললো, যেটা শুনেছো আমিও শুনতে পেয়েছি, পেছন ঘুরে কিন্তু খবরদার তাকাবে। তোমরা শুনতে পেয়েছো এমন একটা আওয়াজ যেটা মনে হচ্ছে কেউ ওই বাঁশের বেড়া টপকে, বাঁশের বেড়াটা মানে ক্রিপিং একটা সাউন্ড, মানে বাঁশের বেড়া দিয়ে মানে ওই জেটি দিয়ে যেটা মানে মাচাটা দিয়ে আসছে, উপরে উঠছে, ওটা আমি শুনতে পেয়েছি। আর আমি শোনা মাত্রই গাইডও বললো যে যেটা শুনেছ পেছনে তাকাবে না, সোজা চলো। সোজা এবার আমরা যাচ্ছি মাচাতে বসে মাঠের সামনে গল্পটা শোনাবে নীলকুঠির ব্যাপারে। তো সেখানে আবার উঠে যাই, বসতে গিয়েও ওখানে দাঁড়িয়েছি যেই ওই যে তিনটে যে কুকুর আমাদের সাথে ছিল, ওরা দেখি একটা রাউন্ড হয়ে একটা গাছের দিকে ফেস করে ওপর দিকে পুরো বার্কিং করছে রীতিমতো। তিনটে কুকুর একসাথে সেম জায়গায় বার্কিং করছে ওপর দিকে তাকিয়ে। তার মানে এবার আমরা যেটা দেখতে পাচ্ছি না ওরা সেটা দেখতে পাচ্ছে। তখনই বলল
গাইড যেখানে আর থাকতে হবে না, নীলকুঠির দিকে কেউ তাকাবে না, সোজা রিসর্টে চলো। মানে এবার নীলকুঠি যাওয়ার প্ল্যানটাও ক্যান্সেল। এবার নীলকুঠি যাওয়ার প্ল্যানটাও সামনে, মানে নীলকুঠির বাইরে বসে যে মাছের যে নীলকুঠির হিস্ট্রিটা বলবে সেটাও ক্যান্সেল। কারণ জাস্ট বিকজ অফ দ্যাট ডগস, ওরা বসে ওখানে বার্কিং করছে, পার্টিকুলারলি একটা গাছের দিকে উপরের দিকে তাকিয়ে। সেইখানে তখন আর এদিকে বনে পুরো চুপচাপ হয়ে গেছে, একটা গুটি সুটি মানে হয়ে গেছে, ভয় পেয়ে গেছে রীতিমতো সবাই, মানে ওখানে লিটারেলি মানে ঘাম হচ্ছে। এইবার সবাই তখন তারা হচ্ছে সবাই কখন রিসর্টের ভেতরে এবার আমরা যখন এরকম করে আমরা সোজা চলে গেলাম, বললো তাকাবে না নীলকুঠির দিকে, কেউ আমরা তাকায়নি, রিসর্টের ভেতর ঢুকেছি। রিসর্টের ভেতর ঢুকেই বনিকে বলছে যে কি দেখতে পেলে তুমি এরকম করলে, তুমি তো শুরু থেকে বলছিলে এখানে কিছু ফিল করার নেই, আমি বুঝতে পারছি না। তখন একটাই ও কথা বলছে, আমি এগুলো পরে বলছি, আমাকে যেগুলো বলছি আমাকে তোমার কাছে ওগুলো প্রোভাইড করতে পারবে তুমি? বলছে কি? বলছে পেঁয়াজের খোসা, পেঁয়াজের খোসা, ওকে, রসুন, পাতি লেবু, শুকনো লঙ্কা দিয়ে দেখলাম নিজের চুল ছিঁড়ল, আঙুলের নখ কাটলো, সেইগুলোকে নিয়ে ও কি করলো, পোড়ালো। আচ্ছা, ওগুলো জোগাড় করে দিয়েছিল? ওগুলো জোগাড় করে দিয়েছিল, রিসর্টে ওগুলো পেঁয়াজ রসুন সবই থাকে, জোগাড় করে দিল। আর ও নিজের চুল ছিঁড়ল আর নখ কাটলো, দিয়ে ওইগুলোকে একটা সাইডে দেখলাম জ্বালিয়ে আর সর্ষে নিল, দিয়ে সবকটাকে পোড়ালো। তো পোড়ানো মাত্রই তখন আমরা জিজ্ঞেস করলাম যে এটা কি করছিস, এটা কোত্থেকে এগুলো জেনেছিস, এগুলো পোড়াচ্ছিস কেন? তখন ও কি করলো, কিছু কথা না বলে আগে চলে গেল তাড়াতাড়ি ওয়াশরুমে, ফ্রেশ হতে গেল, মুখে চোখে জল দিয়ে চোখ মুখ লাল। তখন এসছে, জল খেলো। গাইডরা আর আমরা সবাই মিলে ওই রিসর্টের মাঠে বসেছিলাম গোল করে। তো গাইড বলছে, বলে এবার কি হয়েছে তোমার? বলছে যে আমি যা জিনিসটা বুঝতে পেরেছি কি মানে ফিলও করেছি। এমনকি যখন ওই গাইড যখন বলছিল যে আজকের বেশি রাত করবো না, আজকের রাতটা ভালো নয়, অমাবস্যা একে, তো তাড়াতাড়ি নীলকুঠিতে গিয়ে তোমাদের গল্পটা বলে রিসর্টে ঢুকিয়ে নেব। তো অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম ও কি করলো, যখন উঠতে যাবে তখন ওকে কেউ কান দুটোকে ধরে চেপে বসিয়ে দিল, আর পাশ দিয়ে কানের পাশে এক মহিলার গলা, আমাকে বাঁচাও। ওকে কান ধরে বসিয়ে দিয়ে, হাত ধরে পুরো বসিয়ে দিয়েছে। ও আমাদের সাথে সেটা প্র্যাকটিক্যালি দেখান। আর রীতিমতন ও যখন উঠতে যাচ্ছে সারা পা নিচ থেকে যন্ত্রণা হচ্ছে, আরম্ভ হচ্ছে। তখন ও কি করলো, মনে মনে হনুমান চালিসা পাঠ করতে লাগ, দিয়ে ও উঠেছে। তখন এবার গাইড একটাই কথা বলছে যে আমাকে আগে বলো তোমার কি রাস হালকা? বলছে হ্যাঁ আমার রাস হালকা, প্লাস আমার সাথে এমন একটা ইনসিডেন্ট হয়েছে ওর জন্য আমার সাথেই এরকম আমি ফিল হয়েছে আর আমি বুঝতে পেরেছি। তখন রীতিমতন আমি বললাম যে শুধু তোর সাথে নয়, আমার সাথেও এই ইনসিডেন্টটা হয়েছে, যে ঘাড়ের মাঝখানে যেটা বললাম না নিঃশ্বাসটা ফেললো, ওটা বলেছি। তখন গাইডকে বললাম, গাইড বলছে তাহলে তোমরা তাহলে আগে বলে দিতে, ওই জন্যই আমি ওই কারণেই বলছিলাম যে একটু আমরা আগে যাই, সন্ধ্যের মধ্যে যাই, তাড়াতাড়ি এবার চলে আসবো। তো রীতিমতো সবাই ভয় পেয়ে গেছে, সেইখানে আবার বুঝে গেছে। এইবার আমি বলে উঠি যে এবার কিছু এবার বুঝতে পারলি কি আছে জায়গাটা, আমিও বুঝেছি তুইও বুঝেছিস। তখনই আমার বোন বলে উঠলো যে শুধু এটা নয়, যখন বনির ও হাত ধরেছিল, যখন বনির হাতটা কাঁপছিল, তখন রীতিমতো ওর ঘাড়ের সাইডেও কোনো এক ব্যক্তি ওরা নিঃশ্বাসে ফেললো। ও সেটাকে ফিল করেছে, আমার বোনও ফিল করেছে। যে ছিল বা যারাই ছিল তারা বনিকে খুব সম্ভবত টার্গেট করেছিল। হ্যাঁ, কেন টার্গেট করেছিল সেটা হচ্ছে এখন বলছে ও, এবার হিস্ট্রিটা বলছে এই ঘটনাগুলো জানতাম না, ওর সাথে কেন ওর সাথেই বেসিক্যালি কেন এতটা হলো, কারণ ওকে গায়ে স্পর্শ করে এরমভাবে বসিয়ে দিয়েছে।
দিয়ে ও সাইডে কানের সামনে বলছে আমাকে বাঁচাও। ও বলছে বেসিক্যালি হয়েছিল জিনিসটা, ওর মামার বাড়ি হচ্ছে ধানবাদে, বিহারের ধানবাদ। তো মামার বাড়ি ঘুরতে গেছে, ঘুরতে গিয়ে ওখানে ছুটি কাটাতে, পরীক্ষা শেষ হয়ে গেছে, ঘুরতে গেছে। তো ওর মামার সাথে ও ঘুরতে যেত রাত্রি 11:30। ওর মামা অফিস থেকে এসে ওকে ঘোরাতে নিয়ে যেত বাইকে করে। তো ওখানকার ঘ্যাসের রাস্তা আগেকার দিনে ছিল, ওখানে ধানবাদে এখনো নাকি আছে। তো এইবার ওখানে গেছে ঘুরতে। তো সেইটায় ঘুরতে গিয়ে রাত্রির তখন বাজে 12:30। 12:30টার সময় ওরা যখন ফিরছে তখন একটা রাস্তায় একটা জায়গায় হল্ট করেছে। সেইখানে ওর মামা বলল যে একটু দাঁড়া, আমি সাইডে একটু হল্ট করবো, দাঁড়াবো। তো সেখানে ও দাঁড়ালো। এবার ওর মামা মনে হয় রীতিমতো তখন বললো স্মোক করবে বলে দাঁড়ালো সাইডে। তো বনি তখন কি করছে, পাইচারি করছে। ও পাইচারি করতে করতে মিন টাইম ওর এমন কিছু মানে 3 মাথার মোড়ে কিছু একটা কলসি লাল কাপড় দিয়ে একটা চাপা রাখা ছিল, ওইটাকেও পাড়িয়েছে। আচ্ছা, তারপরে বাড়িতে নিয়ে ও মানে অ্যাবনর্মাল টাইপসের ও বিহেভিয়ার করছে। কেমন করছে, খাটের যে প্লাই ওইগুলোকে পুরো কামড়ে ফেলছে, আঁচড়াচ্ছে, চোখ ওর লাল হয়ে গেছে। ওই ভিডিওটা ওর বাবাকে পাঠিয়েছে। ওর বাবা দেখে বিশ্বাস করতে পারছে না কি এটা আমার ছেলের এরকম এই বলছে। তো তারপরে ওর মামা কি করলো, ওখানকার একটা তান্ত্রিক ওঝা মুসলিম সে ডাকলো। তো ডেকেই এবার সেই ওঝাটা একবারেই বলল, ফকির বাবা বেসিক্যালি বলি, মুসলিমের যে যারা হয় বেসিক্যালি ডেকেই বলে দিয়েছে যে কিছু কি একটা কোনো কিছু কি জিনিস পাড়িয়েছে বা মারিয়েছে। তখন ওর মামা বললো যে হ্যাঁ, এইরকম 3 মাথার মোড়ে কলসি এরকম রাখা ছিল, সেটাকে ও পাড়িয়েছে, ওই জন্যই তারপর থেকেই ওর বিহেভিয়ার এরকম। সঙ্গে সঙ্গে বললো ওইখানেই ওই কলসিটাকে গিয়ে এনি হাও এই মুহূর্তে গিয়ে ওটাকে ফাটাও। যেই ওর মামা ওখানে গিয়ে ফাটিয়েছে, দেখছে কলসির ভেতর থেকে একটা কালো পুতুল, তার মধ্যে ছুঁচ ঢোকানো, ব্ল্যাক ম্যাজিক করে রেখেছিল অলরেডি, সিঁদুর, লেবুর মধ্যে সিঁদুর পুরো মাখানো। করার পর সেটাকে ফাটিয়ে দিয়েছে। ফাটিয়ে দিয়ে এইদিকে একটা মেয়ে স্পিরিট ওর ভেতরে ঢুকেছিল তখন। আচ্ছা, ওটা পাড়িয়েছে বলে টপকে গেছে ও। তো তখন ওই মুহূর্তে বলেছে যে ও তখন রীতিমতো ওর ভেতর দিয়ে কথা বলেছে যে আমি বেরোবো না, এর শরীর ছাড়বো না। তো তখন ওরা ফকির বাবা কি করেছে, জলপোড়া যা কিছু দিয়ে তিনি ঠিক করেছে। এবার হয়ে গিয়ে একটা কবচ দিয়েছিল, বলেছিল অনেকে এটা সবসময় এটা মানে শরীরে রেখে দেবে, কোনোদিন খুলবেন। ও কি করেছে, ওটা একটা শ্রাদ্ধ বাড়ি গেছিল, সেই কবচটাকে খুলে গেছিল, কারণ যাতে খুলে গেলে শ্রাদ্ধ বাড়ি গেছে, না হলে সেটার অ্যাকশন চলে যাবে। তো সেটার পরেনি। তো আজ অবধি সেটা ছাড়া মঙ্গলগঞ্জে এখানে ঢুকেছে। ওর প্রোটেকশনটা ছিল, ওর প্রোটেকশনটা ওর সাথে নেই, ওই জন্য ওর সাথে এই জিনিসটা ঘটেছে। যেহেতু ওর অরাটা উইক ছিল, হ্যাঁ উইক ছিল। তখন এবার এই সব কিছু গাইডের সামনেই আমরা সবাই ছিলাম, আলোচনা করেছে। তখন গাইড একটাই কথা বললো, তাহলে তোমার এরকম ইয়ার্কি এতক্ষণ ধরে যে অট্ট হাসি, এগুলো করাটা উচিত হয়নি তোমার। এটা বলে আমরা এই ফিল করে তারপরে সব ঠিক আছে দিয়ে আমরা ডিনার সেরে ফেললাম। ডিনার সেরে মোটামুটি 12টা, 12:30টায় আমরা শুতে চলে গেলাম। ঠিক তখন বাজে 2:20। আমার দিদি ওয়াশরুমে গেল। ওয়াশরুমে যেতে না যেতেই নোটিস করলো কোনো এক নুপুরের শব্দ, যেটা লন থেকে ছুটছে। রিসোর্টের বাইরেটা লন ছিল, কেউ নুপুর পরে লনের বাইরে পুরো ছোটাছুটি করছে। এবার দিয়ে ও কি করেছে, ওয়াশরুম থেকে বেরিয়ে আমাদেরকে বলছে, রীতিমতন আমাকে বলছে যে তুই ফোনে এরকম কি চালিয়ে শব্দ শোনাচ্ছিস। আমি বলছি আমার ফোন সুইচ অফ এদিকে,
আমি কিছুই করিনি। ওরা ভাবছে যে আমরা ইচ্ছা করে ওদেরকে ভয় দেখানোর জন্য এরকম করছি। তো ওই টাইমে তখন আমরা সবাই উঠে আছি, জেগে আমরা আছি, তখন বাজে 3টে। তখন এবার কারণ যদি শব্দটা আবার শোনা যায় ওই জন্য জেগে আছি আমরা। তো তারপরে ঠিক 3:05-10 অ্যারাউন্ড এরকমই সেম জিনিস সবাই শুনতে। নুপুরের শব্দ পুরো লনে ছোটাছুটি করছে। তখন রিসর্টের দাদাকে ফোন করি, কিন্তু ফোনে নেটওয়ার্কও নেই, ফোনই যাচ্ছে না। রিসর্টের দাদা ফোন করবো বলে ঠিক করেছি যে দাদাকে তো জানাতে হবে জিনিসটা এরকম হচ্ছে। কোনো মানে নেটওয়ার্কই যাচ্ছে না, ওখানে ফোনই লাগছে না। আমরা কি করি, স্পিকার ছিল, হনুমান চালিসা আবার চালিয়েছি। এই করে সবাই ভয় পেয়ে গেছে। তারপরে ঠিক ভোর তখন 4:15 ঘুমটা তখন আসে, সবাই জেগে, সারা রাত্রি সবাই জেগে। এই ইনসিডেন্টগুলো হয়েছে আমাদের সাথে, সবাই তখন জেগে। তো 4:30 নাগাদ ঘুম একটু আসে। আবার পরের দিন আবার চেক আউট। 8টা 8:30টায় আমরা সবাই উঠে পড়ি, যে ব্রেকফাস্ট করে আমরা চেক আউট করে যাই। তো তারপরে বাড়িতে এসে আমার বোনের মানে খুব জ্বর এসছে। ইভেন ও এমন কিছু স্বপ্ন দেখছে ঘুমের মধ্যে যে ও কবরস্থানে পড়ে আছে, আর ওকে ঘিরে ধরেছে সবাই সাদা কাপড় পরে, সবাই সাইডে কাপড় পরে দাঁড়িয়েছে, আর ওকে কবরস্থানে ফেলে দিয়েছে। এরকমও স্বপ্ন দেখছে রীতিমতন। এটা একদিন নয়, 1-2 দিন হয়েছে ও কনস্ট্যান্ট, আর জ্বর থামছে না। তখন আমি কি করি, ওকে আমাদের ওখানে মানে আমার বাড়ির থেকে 10 মিনিট ডিস্টেন্সে তারামায়ের এক মন্দির আছে, তো সেখানে আমি নিয়ে যাই ওকে। উনি বললেন যে কিছু এমন কোনো জায়গায় গেছিলে যেখানে এরকম কিছু ঘটনা ঘটতে পারে? আমি তখন রীতিমতো আমি বললাম, হ্যাঁ এরকম একটা জায়গায় গেছিলাম। তো সেখান থেকে পণ্ডিতজি মানে যে ওখানকার যে পূজারি, সে বললো যে হাওয়া বাতাস লেগে গেছে। তো তখন সেখানে আমার বোনকে তার জল পোড়া দিয়ে আমার বোন তখন সেটাকে চান করে বলেছিল 3টে শুক্রবার ওটা খেতে। সেটা খেয়ে সে এখন তারপরে ঠিক হচ্ছে। তারপর আর কোনো কিছু হয়নি। তারপর না, আমি বাড়ি চলে এসেছি। তারপরে আর কোনো কিছু হয়নি। এই ঘটনাটাই তারপরে আমি তোমায় শেয়ার করি। তোমার কাছ থেকে যা শুনলাম তাতে আমার এখন ভীষণ ভেতরেই ফিলটা হচ্ছে যে আমি কবে যাব মঙ্গলগঞ্জ। মানে আমি তো বলবো একবার অন্তত গিয়ে একবার ঘুরে আসো, আর যদি পারো অমাবস্যা বা পূর্ণিমাতে একবার যাও। ডেফিনেটলি, কারণ এরকম একটা ভাইব্রেশন বা এরকম একটা ভাইবস যদি ফিলই না করতে পারলাম তাহলে লাইফে কি ফিল করবো? অবশ্যই। আর যারা প্যারানর্মাল ভালোবাসে, যারা হন্টিংস ভালোবাসে বা এরকম হরর স্পুকি ফিল নিতে ভালোবাসে, আর তোমার ঘটনাটা শোনার পর মনে হলো তাদের অন্তত লাইফে একবার হলেও এই ক্যাম্পে যাওয়া উচিত। আর ডেফিনেটলি আমি চেষ্টা করবো যাতে আমি যেতে পারি, আর এই ফিলগুলো আমি অবশ্যই নিতে চাইবো একবার হলেও। ভালো লাগলো শিবম তোমার এই ঘটনাটা শুনে, এত রিয়েলিস্টিক একটা ফিল দিল এই ঘটনাটা। কারণ ন্যাচারালি তুমি যে কথাগুলো বলছিলে আমি শুনেছি মঙ্গলগঞ্জ রিলেটেড, যে ওখানকার কুঠির ব্যাপারে সেগুলো শুনেছি, আর্টিকেলেও পড়েছি। ওখানে যারা গেছে তারাই বেসিক্যালি লিখেছে সেগুলো। তো ভীষণ ভালো লাগলো, তার কারণ হচ্ছে যে এমন একটা জায়গা যার একটা ব্যাক স্টোরি আছে, যার একটা ট্র্যাজিক হিস্ট্রি রয়েছে, যার পেছনে একটা কি বলবো একটা কর্দমাক্ত অতীত রয়েছে। মানে খুব রুথলেস একটা পাস্ট যে জায়গাটার। তো সেরকম একটা জায়গায় যে এরকম ঘটনা ঘটবে সেটা খুব ন্যাচারাল, বাট সেই স্পুকি ভাইবটাকে কাজে লাগিয়ে যে একটা ট্যুরিজম ক্রিয়েট করা হয়েছে। হ্যাঁ, তো সেটাও ভীষণ ভালো। যারা প্যারানর্মাল ভালোবাসে বা যারা হন্টিংস ভালোবাসে তাদের জন্য এটা একটা ভীষণ অ্যাট্রাক্টিভ জায়গা হতে পারে। অ্যাট্রাক্টিভ প্লাস ওরা ফিল করতে পারবে ওখানে
ওখানে গেলে তারাই ফিল বুঝতে পেরে যাবে যে ওখানে কি হতে পারে। ডেফিনেটলি একবার অবশ্যই যাব। তো ঘটনাটা ভীষণ ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ এরকম একটা ঘটনা শেয়ার করার জন্য। তুমি আজকে প্রথমবার কোনো পডকাস্টে এসে নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করলে। থ্যাংক ইউ সো মাচ গল্পওয়ালাতে আসার জন্য। তো গল্পওয়ালাতে এসে তোমার কেমন লাগলো? আমার ফার্স্ট অফ অল আমি একটাই কথা বলতে চাই যে অনেক অনেক মানে তোমাকে থ্যাংকস। আই এম ভেরি থ্যাঙ্কফুল টু ইউ বিকজ ইউ হ্যাভ গিভেন মি দ্য অপরচুনিটি টু শেয়ার দিস কাইন্ড অফ স্টোরি, রিয়েল লাইফ ইনসিডেন্ট, ফর দ্যাট উইচ আই এম হিয়ার টুডে। সো এটার জন্য আমি বলতে পারি অনেক অনেক তোমাকে ধন্যবাদ আমাকে অপরচুনিটি। মোস্ট ওয়েলকাম। গল্পওয়ালাতে এসে নিজের এতটা সময় দেওয়ার জন্য, নিজের জীবনে ঘটে যাওয়া এরকম একটা ঘটনা শেয়ার করার জন্য তোমাকেও অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, আর গল্পওয়ালা শুনতে থাকো। একদম। থ্যাংক ইউ সো মাচ। স্পটিফাই অরিজিনাল হরর পডকাস্ট। তো কেমন লাগলো আজকের এপিসোড? কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে শেয়ার বাটনেও প্রেস করে দিও। যদি গল্পওয়ালা ইউটিউব চ্যানেলে আজকে প্রথমবারের জন্য এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করে দিও। কারণ গল্পওয়ালা আমাদের প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার। আর দুর্গাপুজো এসে গেছে, সবার পুজো ভালো কাটুক এই আশা রেখেই আজকের এপিসোড আমি শেষ করব। আগামী শনিবার আসছি নতুন কোনো গল্প বা ঘটনা নিয়ে।